প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। রাসায়নিক পরিবর্তনের 14তম লেকচারে তোমাদেরকে স্বাগতম। আজকের লেকচারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে কেন? কারণ আজকে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। ক্যাপি ক্যাসি এই সমীকরণগুলোর মধ্যে বা এই সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেই সমস্যাটা হয় ছাত্রছাত্রীদের, সেটি হচ্ছে গাণিতিক সমস্যার সমাধান করতে। প্রথমে আমি বেসিক কিছু কথা বলবো, তারপর হচ্ছে তোমাদের পরীক্ষায় সাধারণত এইচএসসি পরীক্ষায় কী কী ধরনের কোয়েশ্চেনগুলো আসে সেগুলো প্রাথমিকভাবে সলভ করব। তারপর হচ্ছে এই জিনিসগুলো কিভাবে আসতে পারে ভর্তি পরীক্ষা হতে শুরু করে বিভিন্ন টাইপ করে আমি আলাদা আলাদা করে দেবো ইনশাল্লাহ, যাতে করে তোমরা সহজেই বিষয়গুলো বুঝতে পারো। ঠিক আছে? সো প্রথমে আমি বেসিকটা নিয়ে একটু আলোচনা করতে চাই। বেসিকটা হচ্ছে কেমন, যে তোমাকে প্রথমে আমি বারবার বলেছিলাম, আগেও বলেছিলাম, যে একটা সমীকরণ দিল তোমাকে এ প্লাস এখানে 3b দিল, 3b এরকম দিয়ে তোমরা a2 প্লাস 3b2 দিয়ে তোমাকে এরকম a b3 দিল, এরকম উভমুখী একটা বিক্রিয়া দিল। সো এই বিক্রিয়াটাতে তোমাদেরকে সর্বপ্রথম যে যে বিষয়ে তোমাদের কোশ্চেন হতে পারে, প্রথমত হচ্ছে যে টাইপ 1-এর যে কোশ্চেনটা হয়, যে তোমাকে বললো যে এ এর মানে এর সাম্য অবস্থায় তোমাকে প্রশ্ন করলো যে সাম্য অবস্থায়, এই যে সাম্যাবস্থায় এ টু এর 25% বিয়োজিত হয়, দেখো বিয়োজিত হয়, একদম মনোযোগ সহকারে খেয়াল করবা, বিয়োজিত হয়। এই ধরনের একটা কোয়েশ্চেন করতে পারে প্রথমে। তাহলে দেখো এখানে তুমি প্রথমে যেটা দেখবা সেটা হচ্ছে যে এই কোয়েশ্চেনটাই সাধারণত, মানে এই টাইপসের কোয়েশ্চেনটাই সাধারণত এইচএসসি পরীক্ষায় বেশি আসে, কিন্তু তাছাড়াও আরও অনেক ধরনের কোয়েশ্চেন আসতে পারে, সেটা আমরা দেখব পরে। এখানে দেখো কোনো এর আগে মূল সংখ্যা কত, সেটা কত পরবর্তীতে আছে, তার কোনো কিছুই দেয়া নেই। তো কোনো কিছুই যখন দেয়া থাকবে না, তখন স্বভাবতই সাম্য অবস্থায় তুমি যখন করবা, এটাকে যখন সাম্য অবস্থায় করবে, যে সাম্যাবস্থায় যখন তুমি ম্যাথটা করবা, তখন সেক্ষেত্রে দেখো এই এ মাইনাস, তাহলে এখানে দেখো এই 1 মাইনাস আলফা, তাহলে এখানে 3 মাইনাস থ্রাইস আলফা, আর এখানে হচ্ছে টুয়াইস আলফা উৎপন্ন হবে, সাম্য অবস্থা এটাই উৎপন্ন হয়। আমি বারবার বলেছিলাম, যখন কোনো অঙ্কে বা কোনো প্রশ্নে অ্যাপ্রক্সিমেটলি কত মোল দেয়া আছে এই বিষয়টা দেয়া থাকবে না, তখন কিন্তু বিষয়টা এরকম হবে। তো তাহলে দেখো এই আলফা আলফা মানে এত পার্সেন্ট বিয়োজিত হয়েছে, তো তাহলে এত পার্সেন্ট মানে কি, তার মানে হচ্ছে এখানে এই যে এই এত, যার মানে 1 মোল এখানে আছে, কেন এখানে বিক্রিয়া থেকে আমরা বুঝতে পারলাম বিষয়টা, যে বিক্রিয়াতে এটা 1 মোল আছে, এরকম আছে, দেন 1 মাইনাস আলফা, আর 3 মোল আছে, 3 মাইনাস থ্রাইস আলফা। তো তাহলে এর কত পার্সেন্ট বিয়োজিত, 25% বিয়োজিত হয়েছে। তো দেয়ারফর এই আলফার মানটা তখন কত হচ্ছে, এখানে এই আলফার মানটা 25%, মানে কি উপরে 25 নিচে 100, সমান হচ্ছে 0.25। তো তার মানে এত মৌলিক বিয়োজিত, তাহলে 1 থেকে আলফার মানটা, যে আলফার মানটা থাকবে সেই আলফার মানটা কত হবে, 0.25 হবে। কত হবে, 0.25। তো তাহলে এই সাম্য অবস্থায় এটার মূল সংখ্যা কত হবে, সাম্য অবস্থায় এটার মূল সংখ্যা হবে 1 মাইনাস 0.25। তো তাহলে এখানে এটা 3 মাইনাস 3 ইন্টু 0.25 হবে, আর এখানে উৎপাদ তৈরি হবে 2 ইন্টু 0.25। তো তার মানে হচ্ছে এইভাবে আমরা সাম্য অবস্থায় তার মোলগুলো কাউন্ট করব। প্রথমে এরকম করে দেওয়া থাকবে, যদি কোনো প্রশ্নে এরকম যদি কোনো কত মোল দেওয়া আছে এই বিষয়টা যদি দেওয়া না থাকে, তাহলে এখানে এই টাইপসের অঙ্কই সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। সো এটা একটা দেওয়া থাকলো। আবার দেখো, খেয়াল করো, যদি বিষয়টা এমন থাকে যে তাহলে এটা টাইপ 1 গেল, আশা করি তোমরা সবাই লিখেছ। আবার টাইপ 2-তে কেমন থাকতে পারে, দেখো টাইপ 2টা যদি আমি একটু চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে তোমাকে এরকম বলতে পারে, দেখো খেয়াল করো, এরকম বলতে পারে যে এর মোল সংখ্যা এখানে দেয় আছে, যে মনে করো 5 মোল আছে, 5 মোল আছে, বি মনে করো এখানে 10 মোল আছে, 10 মোল আছে, রাইট? সো উৎপাদ কত সেটা দেওয়া নেই, তোমাকে এখানে বললো যে সেটা কি বললো, যে হলো যে এর এই যে মূল সংখ্যা আগে থেকে দেয়া আছে, তাহলে মূল সংখ্যা দেয়া থাকবে, এখানে মূল সংখ্যা বিক্রিয়কের মূল সংখ্যা দেয়া থাকবে, তাহলে অথবা উৎপাদ কত উৎপন্ন হচ্ছে সেটাও দেয়া থাকতে পারে। সো ওইখান থেকে আমরা কিন্তু বিষয়গুলো বুঝবো, অঙ্কগুলো টাইপগুলো বুঝবো। তো তোমাকে বললো যে এই যে এ টু এর কত পার্সেন্ট, যে 10% বিয়োজিত হয়, যে 10% বিয়োজিত হয়। তো তাহলে তুমি একটু খেয়াল করো, টু এর 10% বিয়োজিত হয়, তো তোমাকে আগে যে কাজটা করতে হবে, খেয়াল করো, যে কাজটা করতে হবে, এই 5 মোল যেটা সেটাকে এ ধরতে হবে, কি ধরতে হবে, এ। তখন তোমার এই সমীকরণটা যে সাম্য অবস্থায়, তখন সমীকরণটা কিভাবে হবে সেটা তোমাকে চিন্তা করতে হবে। দেখো খেয়াল করো, আমরা বুঝে করবো, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে, তাহলে দেখো if 10% বিয়োজিত হচ্ছে, এর কত পার্সেন্ট, 10% বিয়োজিত হচ্ছে, তাহলে বিয়োজিত হচ্ছে কত, তাহলে 5 ইন্টু এই যে 5 ইন্টু উপরে 10, নিচে হচ্ছে কত, 100। তার মানে এইভাবে বিয়োজিত হচ্ছে, তার মানে এত পার্সেন্ট বিয়োজিত হচ্ছে, তার মানে এখানে 5 উপরে 10 নিচে 100, তার মানে 5 এর যেহেতু 5 মোলটা আগে থেকেই দেয়া আছে,
আবার বলছি 5টা আগে থেকেই দেয়া আছে, আগে থেকে দেয়া থাকলে তুমি বিষয়টাকে এইভাবে কাউন্ট করতে হবে, তাহলে 5-এর এত পার্সেন্ট বিয়োজিত হয়। তো তাহলে এটা তাহলে কত পার্সেন্ট হচ্ছে, 5% মানে হচ্ছে নিচে হচ্ছে 100, নিচে 100 হচ্ছে, আর আমি যদি কাটাকাটি করি তাহলে সেক্ষেত্রে এখানে 20, 5, 20, 100, এখানে 10, তার মানে হচ্ছে 0.5 মোল। তার মানে এই এত মোলই বিয়োজিত হচ্ছে, আলফার মান এত মোল। তো তাহলে হিসাবটা দেখো, তাহলে এ মাইনাস আলফা, এ মাইনাস আলফা, আলফার মানটা এখানে পেয়ে গেলাম, এই যে আলফার মানটা পেয়ে গেলাম কতবার বিয়োজিত হয়। তাহলে দেখো এখানে বি মাইনাস, এই যে বি মাইনাস থ্রাইস আলফা, তারপর এখানে হবে টোয়াইস আলফা। তাহলে দেখো এখানে এই জায়গাতে তোমার পয়েন্টটা কিভাবে নির্ধারিত হচ্ছে দেখো, তাহলে এ এখানে কত সেটা তুমি আগে থেকে জানলা, সেটার কত পার্সেন্ট বিয়োজিত সেটা বের করলা, ওখান থেকে আলফার মানটা বের করলে, যে আলফা কত মোল বিয়োজিত হচ্ছে সেটা বের করলে এটার মানটা কত পেলা, এটার মানটা তুমি পেলা 0.5। তো তাহলে এখানে এই আলফার মানটা 0.5 বসাই দিলে, এখানে 0.5 বসাই দিলে এখানে এইভাবে উৎপন্ন হবে। তাহলে দ্বিতীয় পয়েন্টটা কি, দ্বিতীয় পয়েন্টটা স্পেসিফিকলি মোল কত আছে সেটা দেয়া থাকবে, ওই মোল থেকে কত পার্সেন্ট বিয়োজিত হয় সেই মানটা দিয়ে তুমি আলফার মানটা বের করবা। বাট এখানে এটা এবার বুঝেছো, তাহলে এর মানটা তুমি 5 বসাবা, বি এর মানটা তুমি 10 বসাবা, এবার টোয়াইস আলফা মানে আলফার মানটা তুমি বসিয়ে দেন তুমি অঙ্কগুলি স্টার্ট করবা। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? পরীক্ষা কিভাবে আসবে, মূল সংখ্যা দেয়া থাকবে, আবার মূল সংখ্যা দেয়া থাকবে না। অনেক সময় পরীক্ষায় ডিরেক্টলি মূল সংখ্যা না দিয়ে আরেকটা কাজ করতে পারে, যে বলতে পারে যে এটা এত গ্রাম, এটা হচ্ছে 500 গ্রাম, এটা 200 গ্রাম, এরকম দেয়া থাকতে পারে। তো 500 গ্রাম 200 গ্রাম যখন দেয়া থাকবে কোনো প্রশ্নে, তখন তোমার প্রথম এবং প্রধান কাজ হবে এই গ্রামটাকে মোলে নিয়ে যাওয়া। তার মানে কোনো অঙ্কে তাহলে কি এককে দেওয়া থাকবে, গ্রাম এককে, যে গ্রাম এককে দেয়া থাকতে পারে, গ্রাম এককে দেয়া থাকবে, কি দেয়া থাকবে, মূল সংখ্যা দেয়া থাকবে। তো দেয়া থাকলে তখন তোমার কাজ কি হবে, তোমার কাজ হবে যে এই গ্রামটাকে মোলে পরিণত করা, গ্রামটাকে মোলে কনভার্ট করা। তো গ্রামটাকে মোলে কনভার্ট করতে হলে কি করতে হয়, তার আণবিক ভর যেটা তার অণু, সেই আণবিক ভর দ্বারা ভাগ করলে তার গ্রাম থেকে মোলে কনভার্ট হয়। এটা হচ্ছে কথা। এগুলো পরীক্ষায় আসে না সচরাচর, এগুলো ভর্তি পরীক্ষাতে এসে থাকে। তাহলে এই টাইপগুলো যদি বুঝি তাহলে আমরা সহজ হবে। তাহলে একটা টাইপ পেলাম, দ্বিতীয়টা টাইপ পেলাম, এটা আরেকটা টাইপের কোশ্চেন আসতে পারে। সেই টাইপটা কি বলতো, আরেকটা টাইপ হচ্ছে আমি প্রতিটা টাইপ, আমার প্রতিটা অঙ্ক এক একটা টাইপের হবে, প্রত্যেকটা জিনিস আমি করবো, তারপর সৃজনশীলগুলো প্র্যাকটিস করাবো, তাহলে প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো এবার তোমাদেরকে আরেকটা টাইপের কোশ্চেন থাকতে পারে, যে তোমাকে এরকম দেওয়া থাকলো না, তোমাকে বললো যে সাম্য অবস্থায়, এই যে সাম্য অবস্থায়, এই যে এখানে বললো যে সাম্যাবস্থায়, এখানে তোমাকে বললো যে 0.5 মোল AB3 উৎপন্ন হলো, এই যে উৎপন্ন হলো, এরকম একটা প্রশ্ন করতে পারে। তো তাহলে দেখো এই 0.5 মোল মানে কি, তার মানে টোয়াইস আলফার মানটাই হবে তখন এই যে টোয়াইস আলফা ইজ ইকুয়াল টু 0.5 মোল। তো সুতরাং এই আলফা ইজ ইকুয়াল টু 0.25, তার মানে এই সাম্য অবস্থায় কত উৎপন্ন হয়েছে সেটা তোমাকে দেয়া থাকতে পারে অনেক সময়। তো তাহলে এই সাম্য অবস্থায় ইকুয়েশনটা করে করবা, দেন এখানকার মূল সংখ্যা দেয়াও থাকতে পারে, নাও দেয়া থাকতে পারে। যদি দেয়া থাকে এখানকার মূল সংখ্যা, তাহলে সেক্ষেত্রে তুমি ওই আলফার মানটা বের করে ওখান থেকে বিয়োগ করবা, আর যদি দেয়া না থাকে তখন এই তখন এটা 1 - আলফা 3 - ট্রাইস আলফা ওভাবে হবে। যদি স্পেসিফিক এ বি এর আলাদা আলাদা মূল সংখ্যা দেয়া থাকে, দেন ওই আলফার মানটা বের করে ওখান থেকে অঙ্কগুলো করবা। সো এই ফাজলগুলো যদি বুঝতে পারো সহজেই, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। সো আজকে আমি এই যে জিনিসগুলো আমি বললাম এগুলোই আমি দেখাবো তোমাদেরকে, তারপরে আমরা নেক্সট ক্লাসে আরেকটা এভাবে প্রতিটা টাইপের অঙ্কগুলো আলাদা আলাদা করে দেখাবো, তাহলে তোমাদের জন্য বুঝতে অনেক সহজ হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে বেসিক। সো আজকে আমি দেখালাম একটা টাইপ, দুইটা টাইপ, তিনটা টাইপ আমি দেখালাম, এগুলো আমরা প্র্যাকটিস করবো এখন, ঠিক আছে। সো আমরা একটা অঙ্কতে চলে যাই প্রথমে। তাহলে দেখো প্রথমে এখানে দেয়া আছে, খেয়াল করো যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 3 অ্যাটমসফিয়ার চাপে PCl5 ও 80% PCl5 এর 80% বিয়োজিত হয়। দেখো এখানে এই প্রশ্নে যে আমাকে আগে থেকে বলা নেই PCl5 কত মোল আছে, এটা আগে থেকে আমাকে বলে দেওয়া হয় নাই, যে আবার কি উৎপন্ন সেটা বল, শুধু বলেছে এত পার্সেন্ট বিয়োজিত হয়। দিস ইজ দ্য ফ্যাক্ট। তো এই অঙ্কগুলো করতে গেলে যে বিষয়টা সর্বপ্রথম মাথায় রাখতে হবে সেটি হচ্ছে সমতা করা, অর্থাৎ বিক্রিয়াটা জানা এবং সমতা করা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। সো এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আমার এখানে যে কি দেয়া আছে, অ্যাটমসফিয়ার দেয়া আছে, রাইট। সো আমার এখানে কোনো আয়তনের ব্যাপারটা নেই। যদি প্রশ্নে, তাহলে বেসিক একটা কথা তোমরা লিখে রাখবা, বেসিক একটা জিনিস তোমরা এখানে উপর দিয়ে লিখো, যে কোনো অঙ্কে যদি মোট চাপের মান দেয়া থাকে তাহলে আমি আগে কেপিটা নির্ণয় করব। তাহলে কোনো প্রশ্নে, তাহলে 1 নম্বর প্রশ্ন, কোনো প্রশ্নে এই যে লিখে রাখো এটা, কোনো প্রশ্নে যদি
যদি কি দেওয়া থাকে যে মোট চাপ, এই যে মোট চাপ আগে দেয়া থাকে, চাপ দেয়া থাকে, এই যে দেয়া থাকে, তাহলে 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 কি কেপি নির্ণয় করা সহজ। এই যে কেপি নির্ণয় করা সহজ, কারণ চাপের ব্যাপারটা আগে আছে, কেপি নির্ণয় করা সহজ। এই যে নির্ণয় করা সহজ, নির্ণয় করা সহজ, একটা ব্যাপার একটা গেল। দ্বিতীয় টাইপের যেটা আছে সেটা হচ্ছে যে কোনো প্রশ্নে যদি মোট আয়তন দেয়া থাকে, মোট আয়তন দেয়া থাকে, আয়তন দেয়া থাকে, তাহলে ওই প্রশ্নে কি নির্ণয় করা সহজ, ওই প্রশ্নে ক্যাসি নির্ণয় করা সহজ। কারণ আয়তনের ব্যাপারটা ক্যাসি, মোলার সাম্যাঙ্ক ধ্রুবক, মোলার ঘনমাত্রায়। সো আয়তন দেওয়া থাকলে মোল বা আয়তন মানে ঘনমাত্রা, আর চাপ দেওয়া থাকলে আংশিক চাপ বের করা সহজ হয়ে যাবে। তো এই বিষয়গুলো একটু মাথায় নিতে হবে, এই বিষয়টা একটু পাশে দিয়ে প্রশ্নের পাশে তোমরা নোট করে ফেলো, এই দুইটা কথা নোট করে ফেলো যে প্রশ্নে কি দেওয়া আছে। আমি এখানে ক্যাপি এবং ক্যাসি নির্ণয় করতে বলছে, সো আমি আগে কি নির্ণয় করব, ক্যাপি নির্ণয় করব না ক্যাসি নির্ণয় করব, সেটা আমাকে জানতে হবে। তো চাপ দেওয়া থাকলে আমাকে ক্যাসি নির্ণয়, আমার ক্যাপিটা নির্ণয় করা সহজ। দেন কোনো কোনো ক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় যে ক্যাপিটা না দিয়ে শুধু বলবে ক্যাসি নির্ণয় করতে বলবে। তো ক্যাসি নির্ণয় করতে এই অঙ্কে ক্যাসি যদি নির্ণয় করতে হয় তাহলে তো অবশ্যই তোমাকে ক্যাপিটা আগে নির্ণয় করতে হবে, নির্ণয় করে দেন সূত্র তোমাকে বসাতে হবে যে ক্যাপি ইজ ইকুয়াল টু ক্যাসি আর টি টু দি পাওয়ার ডেল এন। ওই ডেল এন এর মান থেকে হিসাব করে তখন ওই পি এর মানটা বসিয়ে তখন ক্যাসি এর মানটা আলাদা করে বের করতে হবে, আর এর মানটা 0.0821, আর তাপমাত্রা তো এখানে দেয়াই আছে। সো এই বিষয়গুলো মাথায় একদম ভালোভাবে ঢুকিয়ে নিতে হবে। যদি মাথায় ভালোভাবে ঢুকিয়ে না নাও তাহলে তোমরা প্রশ্ন কি করতে পারবে না, সলভ করতে পারবে না। সো মনে একদম মাথায় ভালোভাবে ঢুকিয়ে নাও এই বিষয়গুলো। তো তাহলে আমি এটা নিশ্চয়ই তোমরা লিখে ফেলেছ, আশা করছি তোমরা সবাই লিখে নাও, একটু কষ্ট করে হলেও লিখে নাও, কারণ এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা যদি না বুঝো না জানো তাহলে তোমরা কিছুই পারবে না। সো এটা একটু তোমরা নোট করে নাও, এই যে বেসিক যেটা কথাটা বললাম সে কথাটা একটু নোট করে ফেলতে পারো, অসুবিধা নেই। সো আমি এটাকে তারপর আমি আলাদা করে রেখে দিলাম তোমাদের সুবিধার্থে। সো আমি এটাকে মুছে দিচ্ছি, রাইট। সো মুছে দিয়ে আমার কথা মতো কাজ করবো আমরা। যে প্রশ্নে এগুলো কিভাবে দেওয়া থাকবে সেটা নিশ্চয়ই বুঝো, যে এই প্রশ্নটা পরীক্ষায় দেয়া থাকতে পারে, বিভিন্ন উদ্দীপক আকারে দেয়া থাকতে পারে। সো উদ্দীপক যদি থাকে তখন এরকম করে দেয়া থাকবে, যে এরকম করে এইভাবে দেয়া থাকবে। তো দেয়া থেকে তোমাকে এখানে PCl5 দেওয়া থাকবে, আর এখানে PCl3 প্লাস Cl2 এভাবে বলবে। তো বলবে যে এটার 80% বিয়োজিত হয়, যে 80%, এখানে বলছে 80% বিয়োজিত হয়, বিয়োজিত হয়, বিয়োজিত হয়। সো এখান থেকে দেখে তোমাকে, এটা বিক্রিয়ক এটা উৎপাদ, এখান থেকে দেখেও তোমাকে বের করতে হবে। সো এই বিষয়গুলো পরীক্ষা উদ্দীপক আকারে এইভাবেও থাকতে পারে, সো এটা একটু মাথায় রাখবো, উদ্দীপক আকারে এইভাবে থাকতে পারে। তো প্রথম কাজ যেটা সেটা হচ্ছে আমাকে বিক্রিয়াটা আগে সমাপ্ত করা। সো বিক্রিয়াটা যদি আমি করতে যাই তাহলে সেক্ষেত্রে প্রথমে এ দেখো PCl5, এটা যদি উভমুখী সাইন হয় তাহলে এখানে PCl3 প্লাস Cl2। তুমি চাইলে এখানে গ্যাসিয়াস 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 লিখতে পারো, যেহেতু চাপের ব্যাপার আছে তাহলে সবগুলো গ্যাসিয়াস, এটাও গ্যাসিয়াস, এটাও গ্যাসিয়াস, ইটস ওকে। সো এবার আমাকে বলো যে মোট চাপের মানটা দেওয়া আছে, তাহলে তুমি সাম্য অবস্থায় তুমি এবার হিসাব করো যে সাম্য অবস্থায় ঘটনাটা কী ঘটবে সেটা আমরা একটু যাচাই করি। তাহলে এখানে সাম্য অবস্থায়, এই যে সাম্য অবস্থায় তুমি চাইলে সাম্য অবস্থা, তাহলে এখানে যদি মোল দেওয়া নেই তাহলে 1 মাইনাস আলফা, আর এখানে হচ্ছে আলফা, আর এখানে হচ্ছে আলফা। তো তাহলে আলফার মান কত হচ্ছে, যে আলফার মান কত 0.8, কেন ওই যে 80% বিয়োজিত হয়, তাহলে আলফার মানটা 0.8। তাহলে এখানে এই আলফার মানটা 0.8 তুমি সরাসরি বসাতে পারো। তাহলে এখানে তুমি লিখবা যে ইজ ইকুয়াল টু যে সমান 1 মাইনাস 0.8, তাহলে আলফার মান কত 0.8, পাশে দিয়ে তুমি লিখবে 80%, তাহলে আলফা ইজ ইকুয়াল টু 80% সমান হচ্ছে 0.8, এভাবে তুমি লিখবা। তো তাহলে এবার আসো, তাহলে এখানে আসতেছে কত আলফার মান, যেহেতু এখানে অন্য কোনো মোল নাই তাহলে ওইখানে পার্সেন্টেজের ব্যাপারটা আর আসতেছে না। তো তাহলে এখানে 0.8 আর এখানে 0.8, এটা মোল আকারে আসবে, এটা মোল আকারে আসবে, রাইট, ওকে। সো এবার আমাকে বলো যে যেহেতু এখানে চাপের মানটা দেয়া আছে, কার মান দেয়া আছে, চাপের মানটা দেয়া আছে, তাহলে আমাকে সাম্য অবস্থায় মোট মোলটা বের করতে হবে। তাহলে সাম্য অবস্থায় মোট মোল বের করবো এবার, কেন, কারণ আমরা ক্যাপিটা আগে নির্ণয় করব। তাহলে সাম্য অবস্থায়, যে সাম্য অবস্থায় মোট মোল দেয়া আছে, যে মোট মোল দেয়া আছে, মোল, তাহলে সাম্য অবস্থায় মোট মোল কত, তাহলে 1 মাইনাস আলফা মানে হচ্ছে এখানে 0.2, তাহলে এখানে 0.2 প্লাস 0.8 প্লাস 0.8 সমান আমার ক্যালকুলেশন করলে কত হচ্ছে 1.8 মোল আছে সাম্য অবস্থায়, ইটস ওকে। তো এবার আমাকে দেখো মোট চাপের মান দেয়া আছে, মোট চাপ ইজ ইকুয়াল টু দেয়া আছে মোট চাপ
মোট চাপের মান কত দেওয়া আছে, যে 3 অ্যাটমসফিয়ার দেওয়া আছে মোট চাপ। দেখো 3 অ্যাটমসফিয়ার কোথায় পেয়েছো, এই যে এখানে দেওয়া আছে। সো এবার আমরা প্রত্যেকটা সাম্য অবস্থায় প্রত্যেকটা মোলের আংশিক চাপটা বের করব। সো আমরা বের করে দেখি যে তোমরা নিশ্চয়ই এটা লিখেছো, একটু দেখে নাও, আশা করি স্ক্রিনশট তুলে নিয়েছো বা প্র্যাকটিস করেছো আমার সাথে সাথে। সো এবার আমরা দেখো, এবার জিনিসটা দেখো কিভাবে হবে। সো এবার যে ক্যাপি এখানে আমি লিখতে পারি যে PCl5 এর আংশিক চাপ, এই যে আংশিক চাপ। তাহলে কেন আংশিক চাপটা আগে বের করছি, কারণ ক্যাপি এর মানটা আগে বের করতে হবে। আর ক্যাপি এর মানটা কেন আমি আগে বের করব, কারণ প্রশ্নের মধ্যে কি দেয়া আছে, যে মোট চাপের মানটা আগে দেয়া আছে, এই কারণে আমাকে মোট চাপের ব্যাপারটার কারণে আংশিক চাপ বের করতে হবে। সো আংশিক চাপ ইজ ইকুয়াল টু, আমরা কি জানি যে আংশিক চাপকে আমি এভাবে লিখতে পারি, যে আংশিক চাপ তোমরা নিশ্চয়ই জানো, তারপর আমি একটু লিখে দিচ্ছি যে পি অফ PCl5 ইজ ইকুয়াল টু মোট মোল কত 1.8, মোট মোল হচ্ছে 1.8। আমার মনে হয় তোমরা জিনিসটা জানো, তারপরে জিনিসগুলো আসলে একদম ক্লিয়ার কাট থাকতে হবে, কারণ এগুলো ক্লিয়ার। তাহলে মোট মোলের মান হচ্ছে 1.8, এই মাত্র পেলাম, এই যে মোট মোল পেলাম কত, সাম্য অবস্থা 1.8 মোল, আর সংশ্লিষ্ট মোল হচ্ছে 0.2। তাহলে সংশ্লিষ্ট মোল 0.2 কেমনে পেয়েছি নিশ্চয়ই জানো, যে এই যে মোট সংশ্লিষ্ট, এই যে দেখো যে 0.2, এগুলো দেখিয়ে করলাম। তারপরে দেখো এখানে তো, তাহলে সেক্ষেত্রে আমার মানটা আসতেছে কত, দেখো তোমরা নিজেরাই বলো। তাহলে ইন্টু মোট চাপ হচ্ছে কত, মোট চাপ হচ্ছে পি। তো পি কে তুমি চাইলে 1 পয়েন্ট আমি লিখে ফেলতেছি, তাহলে 3 লিখে ফেলতেছি, এত অ্যাটমসফিয়ার, একদম মানে সরাসরি করলাম আর কি। তাহলে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, তাহলে মোল ভগ্নাংশ কাকে বলে, টোটাল মোল সাম্য অবস্থায় এবং সংশ্লিষ্ট মোল ইন্টু মোট চাপ। তো তাহলে ক্যালকুলেশন করো, তো ক্যালকুলেশন করলে কত হয়, যে এখানে 0.6 হয়, এখানে 1.8 হয়। তো ক্যালকুলেশন করলে সম্ভবত কত হয়, দেখো যে উপরে 1 নিচে মনে হয় 3 এত মোল আসে। তো ক্যালকুলেশন যদি করো তাহলে 0.3333 মোল এরকম একটা ব্যাপার আসে, অ্যাটমসফিয়ার আসবে, মোল না অ্যাটমসফিয়ার, এটিএম অ্যাটমসফিয়ার আসবে, যেহেতু এটা চাপের ব্যাপার। আর তোমাদেরকে বলেছিলাম যে ক্যাপিক অ্যাসিড যেহেতু একক নেই, তাহলে যদি কোনো প্রশ্নে এককের প্রয়োজন না হয় তাহলে না লিখলেও অসুবিধা নেই। তো সো সেক্ষেত্রে এটার মান 1/3 লিখতে পারো, অথবা 0.33, তুমি যাই লিখো সমস্যা নাই। সো এটা লিখলে রাখতে পারো, তুমি পূর্ণ রাখতে পারো, অথবা 0.333 এত লিখতে পারো। আচ্ছা এবার আসো আমরা দেখব যে এবার আমরা দেখব যে PCl, এবার আমরা দেখব PCl3 এর আংশিক চাপ। তাহলে এগুলো সব সাম্য অবস্থায়, এই যে সাম্যাবস্থায় কিন্তু এগুলো সবগুলো মনে রাখতে হবে। আচ্ছা এবার আসো আমরা দেখব যে পি অফ PCl3 ইজ ইকুয়াল টু, তাহলে মোট মোল হচ্ছে 1.8, আর এখানে সংশ্লিষ্ট মোল হচ্ছে 0.8, তোমরা নিশ্চয়ই দেখেছো, আর ইন্টু মোট চাপ হচ্ছে 3। তো ক্যালকুলেশন করলে যা হয়, তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেশন করো, তুমি এখানে 0.6 আসে, তো 0.6 দ্বারা দিয়ে ক্যালকুলেশন করো, তাহলে এখানে তোমরা নিজেরাই দেখতে পারো যে এখানে উপরে আসবে 2.4, আর হচ্ছে 3 8 24, 2.4 আর 1.8। তো ক্যালকুলেশন করলে এটার মানটা আসবে, যদি আমরা 6-এর গুণিতক নিই, তাহলে দেখো ক্যালকুলেটর ছাড়াও আমরা করতে পারি চাইলে। দেখো 6-এর গুণিতক যদি নিই, তাহলে এখানে 4 6 24, 4 6 24, আর এখানে 3 6 18, 3 6 18 এভাবেও করতে পারি, মানগুলোকে এভাবে রাখতে পারি চাইলে আমরা, ঠিক আছে। সো এত রাখতে পারি। সো তোমরা চাইলে এইভাবেও করতে পারো, অথবা এটাকে আমরা এভাবেও রাখতে পারি যে 1 পয়েন্ট ক্যালকুলেশন যদি করো, তাহলে এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, আবার না করলেও কোনো অসুবিধা নেই, সেটা তোমাদের ইচ্ছা। তো সো এটাকে যদি আমি ক্যালকুলেশন করে দিলে 1.3333 সামথিং আসবে, অর্থাৎ 4 ভাগ, আমরা যদি ক্যালকুলেশন করি 4 ভাগ 3, তাহলে এক্ষেত্রে আমার 1.333 আসবে, এত আসবে। সো অ্যাটমসফিয়ার দিলে দিল, না দিলে যদি প্রশ্নে একক দেওয়ার ইচ্ছা না থাকে তাহলে এত লিখলে অসুবিধা নেই। আচ্ছা এবার আসো আমরা যে ঠিক সেমভাবে CL2 এর পি অফ PCl, শুধু CL2, তাহলে সেক্ষেত্রে তাও সেম আসবে যে 1.8 আর 0.8 ইন্টু 3। তো ক্যালকুলেশন করলে 1.333 আসছে। সো এত মান আসছে। সো এই মানগুলো যখন আসবে, এবার আমাদের কাজ কি বলতো, এবার আমরা কি জেনে গেলাম, এবার আমরা জেনে গেলাম যে এই প্রশ্নে ক্যাপি এর মানটা বের করা আমাদের জন্য পান্তাভাত। তাহলে পান্তাভাত কেমনে, আসো এবার আমরা বের করতেছি ক্যাপি এর মানটা। সুতরাং ক্যাপি ইজ ইকুয়াল টু যে উৎপাদের যে আংশিক চাপগুলো, উৎপাদ তাহলে কি কি, তাহলে এখানে পি অফ PCl3 ইন্টু পি অফ, তাহলে আমরা কি পাচ্ছি CL2 ডিভাইড বাই পি অফ PCl5, এটা পাচ্ছে, রাইট। সো এবার জাস্ট মানগুলো বসাবো, আর কোনো কাজ নেই আমাদের। সো মানগুলো কি কি আছে, PCl5 এর মান আছে এখানে 0.33 মানগুলো আছে, দেখো খেয়াল করো। তারপর এখানে মান আছে 1.333 ইন্টু 1.333, তার মানে হলো স্কোয়ার। সো এই মানটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের খুব সহজ হয়ে যাবে বিষয়টা। দেখো 1.333, এটাকে হোল স্কোয়ার করে দিলাম আমি একসাথে, ভাগ
ভাগ 0.333, এখানে আরেকটা 3 যোগ করলাম। সো এটার মান আছে 1.7769 আমি বসাতে পারি। সো এইভাবে আমরা ক্যাপি এর মানটা পেলাম। এবার আমরা যেহেতু এটার ক্যাপি এর মানটা বের হয়েছে, এবার আমরা ক্যাসি এর মানটা বের করব। সো ক্যাসি এর মানটা নিশ্চয়ই আমরা জানি যে এই সূত্রটা, সেই সূত্রটা আমরা সবাই জানি, সেটা ক্যাপি ইজ ইকুয়াল টু ক্যাসি RT টু দি পাওয়ার ডেল এন। সো এখানে ডেল এন এর মান কত হবে? দেখো এই যে উৎপাদের মোল সংখ্যা 2 আর বিক্রিয়কের মোল সংখ্যা 1, তাহলে উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা, তাহলে এখানে বাদ দিলে 1 হচ্ছে। তো তাহলে এখানে আমার মোট মান আসতেছে যে ক্যাপি ইজ ইকুয়াল টু, তাহলে এখানে তোমরা নিশ্চয়ই জানো ডেল এন এর মান হচ্ছে 1। কেন 1? নিশ্চয়ই বুঝছো, উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা। তো তাহলে আমাকে যেই কাজটা করতে হবে সেটি হচ্ছে, এখানে ক্যাপি এর মান আমরা পেয়ে গেছি, কত পেয়েছি? 1.77, তাহলে এখানে 1 পর আমি একসাথে ক্যাসি ইজ ইকুয়াল টু লিখতেছি। তাহলে এখানে আরটি, এখানে আর এর মানটা নিশ্চয়ই সবাই জানো, এই আর এর মানটা হবে কত? 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন, আর এর মানটা। আর টি এর মানটা 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, তার সাথে 273 যোগ করতে হবে, এত ক্যালভিন, আমরা নিশ্চয়ই জানি এই জিনিসগুলো। সো এই মানটা তোমরা যদি বসাও তাহলে সেক্ষেত্রে এটা মানটা কত আসছে? তাহলে এখানে মান হচ্ছে 0.0821 ইন্টু 298, আর পাওয়ার তো ডেলের মান 1, তো ডেলের মান 1 যদি বসাও তো বরাবরই থাকবে। আর ক্যাপি এর মানটা হচ্ছে 1.77689। তো সো ক্যালকুলেশন করো, তো ক্যালকুলেশন করলে তোমাদের মানটা বের হয়ে যাবে। দেখো যে ক্যালকুলেশন করো, 1.77689 ভাগ ব্র্যাকেট 0.0821 ইন্টু ব্র্যাকেটটা যেহেতু দিচ্ছি ইন্টু 298, এটা হচ্ছে 298 ক্যালভিন। সো আমরা 298 লিখবো, 298 ব্র্যাকেটটা শেষ করব, ব্র্যাকেটটা শেষ করে ইজ ইকুয়াল টু দেবো। তাহলে আমাদের মানটা কত আসছে? 0. কত আসতেছে আমাদের? 0.0726 এরকম একটা মান আসতেছে, রাইট? সো আমরা একটু ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা আমরা একটু দেখে নেব, তোমরা চাইলে ক্যালকুলেশনটা দেখতে পারো। সো এভাবে আমরা খুব সহজে যে কোনো অঙ্কে, যদি আমরা কার মানটা জানি, যে কোনো অঙ্কে যদি আমরা ক্যাসি বা ক্যাপি যে কোনো একটার মান জানি, তাহলে খুব সহজে কার মানটা বের করে ফেলতে পারবো। যে ক্যাপি জানা থাকলে ক্যাসির মানটা বের করতে পারবো, ক্যাসি জানা থাকলে ক্যাপি এর মানটা বের করতে পারবো। তবে সেক্ষেত্রে তাপমাত্রা জানাটা জরুরি, তাপমাত্রাটা দেয়া থাকতে হবে। অনেক সময় তাপমাত্রাটা দেয়া না থাকলে তুমি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরে নিবা। সো এভাবে আমরা খুব সহজেই এই বিষয়টা জানতে পারবো। আরেকটা কোশ্চেনে যেতে পারে, এখানে দেখো যে 4 লিটার একটি পাত্রে যে 1 মোল নাইট্রোজেন গ্যাস এবং 3 মোল হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ উত্তপ্ত করলে নাইট্রোজেনের, দেখো নাইট্রোজেনের কত? নাইট্রোজেনের 25% বিয়োজিত হয়ে কত অ্যামোনিয়া উৎপন্ন, তাহলে নাইট্রোজেনের 25% বিয়োজিত হয়। দিস ইজ দ্য ফ্যাক্ট। বাট এখানে 1 মোল আগে থেকে দেয়াই আছে, 1 মোল দেয়া আছে যে আগের মতো করে। এখানে অবশ্যই অনুপাতটা ঠিক রেখেছে, কারণ এখানে সংশ্লিষ্ট বিক্রিয়াটা যদি আমি জানি, তাহলে এখানে দেখো এখানে আয়তনটাও দেওয়া আছে। সো আয়তন যখন দেয়া থাকবে তখন কিন্তু ক্যাসে নির্ণয় করাটা সহজ, এটা কিন্তু মাথায় রাখবে। সো এই বিক্রিয়াটাতে আমি যখন দেখব তখন সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিক্রিয়া আমি লিখব, এই যে সংশ্লিষ্ট বিক্রিয়া, তাহলে বিক্রিয়াটা আমার কি হচ্ছে? তাহলে দেখো তোমরা সবাই এই যে N2 + 3H2 এটা বিক্রিয়া করে তাহলে কি হচ্ছে? 2NH3 উৎপন্ন হচ্ছে, 2NH3 উৎপন্ন হচ্ছে, সবগুলো গ্যাসিয়াস। সো তুমি চাইলে এখানে গ্যাসিয়াস লিখতে পারো, ছোট করে লিখতে পারো, গ্যাস, এটাও গ্যাসিয়াস, এটাও গ্যাসিয়াস, সবগুলো হচ্ছে গ্যাস। আচ্ছা, রাইট। তো এবার সাম্য অবস্থায় আমরা দেখব 25% বিয়োজিত হয়। সো আলফার মান এখানে যেহেতু 1 মোল আছে, তো তাহলে 25% মানে আলফার মানটা হচ্ছে কত? আলফার মানে স্পেসিফিকলি 0.25। কেন? কারণ এখানে 1 আর এখানে হচ্ছে 25%, তার মানে হচ্ছে 25% মানে 0.25, ও আলফার মানটাই বের হচ্ছে। সো আলফার মান আমি দেখব যে এখানে আমরা প্রথমে লিখব সাম্য অবস্থায়, এই যে সাম্যাবস্থায়। তাহলে সাম্য অবস্থায় কি হচ্ছে একটু চেক করো না। তাহলে 1 মাইনাস আলফা, তারপর হচ্ছে এটা হচ্ছে 3 মাইনাস ট্রাইস আলফা, আর এখানে হচ্ছে টুয়াইস আলফা। সো আলফা ইজ ইকুয়াল টু, এবার তুমি দেখো আলফা ইজ ইকুয়াল টু, এই যে আলফা ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট? এই যে 25%। যদি একের মান মানে এখানে নাইট্রোজেনের মানটা অন্যরকম থাকতো, তাহলে ওই তত পার্সেন্ট হইতো, মানে এখানে যদি 5 মোল থাকতো তত তখন আলফার মানটা ওভাবে বসিয়ে আমরা অঙ্কগুলো করতাম। সো আলফা ইজ ইকুয়াল টু 25% সরাসরি বসিয়ে দিতে পারতেছি। কেন? কারণ এখানে 1 মোল দেওয়া আছে। তো তাহলে সেক্ষেত্রে কত? 0.25 আলফার মান দেয়া আছে। তো তাহলে এই আলফা এত মোল বিয়োজিত। সো আলফার মানটা জানি। সো আলফার মানটা যদি জানি তাহলে সেক্ষেত্রে তো তাহলে আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি বলো তো? আমরা লিখতে পারি যে সাম্য অবস্থায়, তো এটাকে তুমি বক্স করে আমি পাশে সুবিধার জন্য একটু পাশে দিয়ে লিখে দিচ্ছি, হ্যাঁ তোমরা একটু বুঝে নিও, মানে তোমাদের সুবিধার জন্য। তাহলে সেক্ষেত্রে 1 মাইনাস 0.25, তো তাহলে সমান কত হয়? যে সমান এখানে কত হয়? সমান হচ্ছে 0.75 হয়, রাইট? এত মোল হয়। আচ্ছা, তাহলে এখানে 3 মাইনাস
তাহলে 2575 তাহলে 0.75। আমি কেন 75 লিখছি নিশ্চয়ই বুঝেছো, কারণ 0.25 এটাকে 3 দিয়ে গুণ করলে 0.75 হয়। তো তাহলে এটার মানটা কত, সাম্য অবস্থায় কত হয় যে 2.25 এত মোল। আচ্ছা এবার এটা কত হয়, এটা তাহলে 2 × 0.25 সমান হচ্ছে 0.5 এত মোল। সাম্য অবস্থায় এত মোলগুলো আমি পেলাম, এত মোল, এখানে এত মোল পেলাম। এবার আমার কাজ কি, যেহেতু আমি ক্যাসি নির্ণয় করব, কি নির্ণয় করব, ক্যাসি নির্ণয় করব, তাহলে সেক্ষেত্রে আমাকে প্রত্যেকের ঘনমাত্রা বের করতে হবে। সো ঘনমাত্রা যদি বের করতে হয় তাহলে আমাকে কী কাজ করতে হবে, কারণ এখানে আয়তনটা দেয়াই আছে। সো প্রত্যেকটা মোলকে আয়তন দ্বারা ভাগ করতে হবে। সো এবার আমরা পাবো যে সাম্য অবস্থায় প্রত্যেকের মোল আমরা ঘনমাত্রা বের করব। তাহলে এবার সাম্য অবস্থায় আমি বের করছি, একটু মনোযোগ সহকারে খেয়াল করো, তাহলে অনেক সহজ মনে হবে, মাস্টারি করতে পারবে ইনশাল্লাহ। তো সুতরাং আমি যদি বলি যে সাম্যাবস্থায়, এই যে সাম্যাবস্থায় কার মোল, নাইট্রোজেন এর ঘনমাত্রা, তাহলে ঘনমাত্রা কত হচ্ছে, তাহলে এখানে আমি লিখতে পারি এই যে N2 থার্ড ব্র্যাকেট দিয়ে এইভাবে লিখতে পারি। তাহলে মোল বাই আয়তন, মোলটা কত ছিল আমরা এইমাত্র বের করলাম যে 0.75 / 4। তো তাহলে এখানে আয়তনটা কত দেওয়া আছে, মোল পার লিটার, এখানে মোল পার লিটার। সো মোট আয়তন, এই যে মোট আয়তন কত দেওয়া আছে, আয়তন V = 4 লিটার, এটা দেয়া আছে। সো এটা জানো তোমরা। তো তাহলে এখানে আমি বের করলাম, ক্যালকুলেশন করতে পারি আমরা। তারপর হচ্ছে এবার আসো আমরা হাইড্রোজেনের ঘনমাত্রা বের করব। তাহলে এখানে হাইড্রোজেনের ঘনমাত্রা বের করি। তাহলে সেক্ষেত্রে এটার মোল সংখ্যা কত দেওয়া আছে যে 2.25 ছিল। তাহলে এখান থেকে আমরা 4 দ্বারা ভাগ করব, এত মোল পার লিটার। সো আমি ক্যালকুলেশন করলাম না। সো এবার আসো আমরা অ্যামোনিয়া NH3 এর ঘনমাত্রাটা বের করব। তাহলে এই যে NH3, তাহলে এটা 4 দেওয়া আছে আর এখানে মোল সংখ্যা দেওয়া আছে 0.5 ছিল, মোল পার লিটার নিশ্চয় বুঝছো, আমি এটা আগে করে রেখেছিলাম। সুতরাং এবার ক্যাসি সমান কত হচ্ছে, সুতরাং ক্যাসি তাহলে দেখো এই অ্যামোনিয়া, এই NH3 এটার ঘনমাত্রা, যেহেতু এখানে অ্যামোনিয়া 2 মোল আছে, তাহলে এটার উপর পাওয়ার 2 হবে। কেন, আমরা নিশ্চয়ই জানি যে এখানে N2 + 3, এটা আমি বোঝার জন্য আবার লিখতেছি, তোমাদের আবার ওইদিকে না উল্টিয়ে 2NH3। তো তাহলে এখানে দেখো যে এখানে 2 মোল আছে, এখানে পাওয়ার হয়ে গেছে এটা। তো তার উৎপাদ, তাহলে এখানে দেখো এই নাইট্রোজেন এখানে দিলা, দেওয়ার পর এবার হাইড্রোজেনটা দিলা, এই যে হাইড্রোজেনের ঘনমাত্রা দিলা, দেওয়ার পর এটা কিউব হয়ে যাবে, রাইট। সো বুঝতেই পারছো বিষয়টা। তো এবার যদি ক্যালকুলেশন করো, তো তাহলে এখানে দেওয়া আছে, দেখো অ্যামোনিয়ার মান, এই যে অ্যামোনিয়া দেওয়া আছে এখানে। তো অ্যামোনিয়ার মানটা কত দেওয়া আছে তোমরা দেখো, এই যে অ্যামোনিয়ার মানটা এখানে দেওয়া আছে যে 4/0.5, এটার উপর হোল স্কোয়ার দিবে। তো এটার ঘনমাত্রা, তাহলে নাইট্রোজেনের ঘনমাত্রা কত দেওয়া আছে যে 0.75 / 4 দেওয়া আছে, এটাতে কোনো ইয়া নেই। তাহলে এখানে থার্ড ব্র্যাকেট আর দিতে হবে না, যেহেতু মানগুলো দেওয়া আছে। এরপর হচ্ছে 2.25 / 4, এটার উপর তুমি চাইলে কি হোল কিউবটা করো। তো করে এবার মানগুলো তুমি বসিয়ে চেক করতে পারো, মানগুলো আমি সরাসরি ক্যালকুলেটরের সাহায্যে করে ফেলছি। তাহলে তোমার জন্য 0.5/4 আমি দিলাম, এখানে মান বের করলাম, এটার হোল স্কোয়ার দিলাম, তাহলে এটার মানটা আসলো এত। তাহলে এখানে ভাগ দিয়ে ব্র্যাকেট দিয়ে এবার আমি প্রতিটা মানকে আলাদা আলাদা করে লিখতে পারি। তাহলে 0.75/4 এখানে ব্র্যাকেট দিয়ে শেষ করলাম, শেষ করে দেখো এই মানটা এখানে শেষ। সো আমি এখানে আনসার দিয়ে দিলাম, আনসার দিয়ে আবার আমি ভাগ দিলাম, ভাগ দিয়ে যেহেতু আমার এটা বাকি, তাহলে আমি আবার ব্র্যাকেট রাখলাম, এখানে ব্র্যাকেট লাগিয়ে 2.25 আমি গুণ করলাম, তারপর হচ্ছে ভাগ আমি 4 দিলাম, এই যে এখানে 4 দিলাম, 4 দিয়ে ব্র্যাকেট শেষ করে আমি 3 দিলাম, এই যে 3 দিয়েছি, এরপর আমি 3 দিলাম, 3 দিয়ে এবার আমি কি করলাম, জাস্ট আমার মানটা দেখলাম। তাহলে আমার মানটা এখানে চলে আসলো কত, 0.46822, এই মানটা চলে আসলো। সো তোমরা একটু চেক করে নিতে পারো। তো সুতরাং আমরা ক্যাসিয়ার মানটা কি পেলাম, সুতরাং আমরা ক্যাসিয়ার মানটা, এই যে ক্যাসিয়ার মানটা 0.4688822 এই মানটা পেলাম। সো এইভাবে আমরা খুব সহজে যে ক্যাপি এবং ক্যাসিয়ার মানটা খুব সহজে, এখানে যেহেতু ক্যাসিয়ার মানটা বের করেছি, সো ক্যাসিয়ার মানটা সহজে আমরা পেয়ে গেলাম। এভাবে খুব সোজাভাবে আমরা অঙ্কগুলো করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো যে এখানে এই অঙ্কটাতে, দেখো এই অঙ্কটাতে, এই থার্ড টাইপসের অঙ্কটাতে এখানে দেখো, এখানে দেয়া আছে যে 410 কেলভিন তাপমাত্রায় যে HI এর 35% বিয়োজিত হয়। সো এই অঙ্কটাতে একটা জিনিস খেয়াল করো যে এখানে কোনো কি দেয়া নেই যে বিক্রিয়কের
বিক্রিয়কের যে কত আয়তন আছে বা উৎপাদের ওভারঅল কত আয়তন দেয়া আছে বা কোনো চাপ দেওয়া নেই, অর্থাৎ মোট চাপ মোট আয়তন এখানে দেয়া নাই। এই অঙ্কটাতে মোট চাপ মোট আয়তন দেয়া নাই। সো তুমি প্রশ্ন করতে পারছো আমি ক্যাপি ধরবো আগে না ক্যাসি ধরবো আগে, এই ধরনের একটা প্রশ্ন তোমার মাথায় আসতেই পারে। সো আসলে টেনশন করার কোনো দরকার নেই, কারণ এই অঙ্কটা তুমি খেয়াল করো যে যদি এইচ আই এখানে আমি এইচ আই দিই তো তাহলে সেক্ষেত্রে এটা বিয়োজিত হয়েছে বলেছে। সো সেক্ষেত্রে আমি এখানে H2 প্লাস I2 আমি দিলাম। সো এখন আমাকে ধরো বিক্রিয়কের মোট সংখ্যা এবং উৎপাদের মোট সংখ্যা এখানে সমান। সো যদি কোনো অঙ্কে বিক্রিয়কের মোট সংখ্যা এবং উৎপাদের মোট সংখ্যা সমান হয় তাহলে এই ধরনের অঙ্কগুলোতে আমার মোট চাপ মোট আয়তন দেওয়া লাগে না, কারণ এগুলো কাটাকাটি চলে যায়। সো কাটাকাটি চলে গেলে না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু প্রশ্নে যখন তুমি সলভ করতে যাবা তখন তুমি ধরে নিতে হবে, এটা কি করতে হবে, ধরে নিতে হবে যে কত আয়তন কত, সেটা তোমাকে ধরে নিয়ে তারপরে তোমাকে প্রশ্নটা সলভ করতে হবে। তাহলে একটা উদাহরণ দেখাই, যেমন মনে করো এখানে মোট চাপের পরিমাণটা দেয়া নাই, কিন্তু তুমি যখন করতে যাবা তখন সেক্ষেত্রে মনে করো এই যে পি অফ এখানে দেখো HI2 ইন্টু পি অফ এখানে মনে করো H2। সো এটা যখন ক্যাপি যখন নির্ণয় করবে তখন দেখো এখানে হচ্ছে পি অফ 2HI এরকম একটা মান আসবে, HI তো HI যখন আসবে তখন এখানে দেখো এটা হোল স্কোয়ার হবে। তো হোল স্কোয়ার হলে তাহলে ইন্টু পি ছিল মানে চাপ, তার মানে এখানে অ্যাটমসফিয়ার দেখো চাপ যতই দেওয়া না কেন তো চাপ এটা একই রকম চাপ, তো তাহলে চাপ হলে এখানে পি স্কোয়ার, এখানে হচ্ছে এখানেও পি স্কোয়ার, পি ইন্টু পি আর এখানে তাহলে স্কোয়ার স্কোয়ার কাটাকাটি চলে যাবে। সো এই বিক্রিয়ক এবং উৎপাদের মোট সংখ্যা যদি সমান দেয়া থাকে তাহলে এখানে তোমার মোট চাপ মোট আয়তন না দেয়া থাকলেও অঙ্কটা করা যাবে, কোনো অসুবিধা নেই। সো সেটাই আমরা দেখাবো। তো আবার আয়তন যদি দেওয়া থাকে তাও কাটাকাটি চলে যাবে, কারণ এখানে মোট সংখ্যা সমান, এই কারণে কাটাকাটি চলে যাবে। সো এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ থাকবে না। সো আমি এখানে অঙ্কটা স্টার্ট করতে পারি এভাবে যে দেয়া আছে যে এখানে সংশ্লিষ্ট বিক্রিয়া আমি লিখতে পারি যে সংশ্লিষ্ট বিক্রিয়া আমি লিখতে পারি, কি লিখতে পারি বলো তো, সংশ্লিষ্ট বিক্রিয়া লিখতে পারি। সো সংশ্লিষ্ট বিক্রিয়াটা যদি আমি লিখি তাহলে সেক্ষেত্রে তুমি খেয়াল করো যে সহজভাবে চিন্তা করো যে সংশ্লিষ্ট বিক্রিয়া লিখলাম, লেখার পরে তাহলে এটা হবে 2 মাইনাস টোয়াইস আলফা, এই যে এত এর 35% বিয়োজিত হতো, তাহলে এখানে এটা হচ্ছে আলফা, এটা হবে আলফা। সো আলফার মান 35%, 2 মানে তার মানে এখানে তুমি খেয়াল করো যে এই এত এর 35% বিয়োজিত, তাহলে আলফার মান 35%, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ 2 মোল দিয়ে আছে, 2 মোলে 35% এখানে দেওয়া আছে। সো এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা মাথায় রাখবো সেটা হচ্ছে আলফার মান 35%। সো সাম্য অবস্থা, এটা হচ্ছে সাম্যাবস্থায়। তাহলে এবার আসো যে আমি চাইলে এটা মোট মোল দিয়ে করতে পারি, চাইলে আমি আয়তন দিয়ে করতে পারি, আমি দুইভাবে করে দেখাবো তোমাদের যাতে সুবিধা হয় জিনিসগুলো। তো তাহলে আমি মনে করি আমি এখানে লিখবো যে মনে করি আলফার মান পয়েন্ট, আমি এটা লিখে ফেলতেছি, তো বা এখানে সমান চিহ্ন দিয়ে আমি লিখি 2 মাইনাস 2 ইন্টু 0.35 এটা আমি লিখলাম, আর এখানে 0.35 এটা লিখলাম। তো তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমার হলো 1.3 আসবে। 1.3 কেমনে আসবে নিশ্চয়ই বুঝছো, 0.7 থেকে বিয়োগ যাবে, তাহলে এখানে 0. এটা থাকলো, এটা এত মোল দেওয়া থাকলো। সো এবার আমি ক্যাপি নির্ণয় করে আমি দেখাই দিচ্ছি যে মনে করি মোট চাপ সমান, দেখো মনে করি মোট চাপ সমান, আমি ক্যাপি আগে নির্ণয় করতেছি, মনে করি মোট চাপ সমান, মনে করি মোট চাপ ইজ ইকুয়াল টু, এই যে মোট চাপ ইজ ইকুয়াল টু পি অ্যাটমসফিয়ার। তো তাহলে এবার আমাকে মোট মোলটা বের করতে হবে, তাহলে সুতরাং সাম্য অবস্থায় মোট মোল, এই যে সাম্য অবস্থায় মোট মোল, এই যে মোট মোল, তাহলে মোট মোল বের করো, তাহলে মোট মোল বের করলে কত 1.3 প্লাস 0.35 প্লাস 0.35 ক্যালকুলেশন যদি করো 2 মোলই হবে সম্ভবত, মোট মোল হচ্ছে 2 মোল। তো এবার আমি ইয়েটা বের করব, দেখো ক্যালকুলেশন করতেছি, দেখো তোমরা নিজেরা বলো। সুতরাং আমি বের করতেছি পি অফ H2, এটার এটা বের করতেছি H2, এটা বের করতেছি, বের করলে মোট মোল হচ্ছে কত 2, আর সংশ্লিষ্ট মোল হচ্ছে কত H2 এর সংশ্লিষ্ট মোল হচ্ছে 0.35 সংশ্লিষ্ট মোল, আর ইন্টু মোট চাপ পি ধরলাম, ইটস ওকে, সমস্যা নেই। সো এবার পি অফ I2 যদি ধরো তাহলে এখানে 2 ইন্টু 0.35 ইন্টু পি। সো এবার পি অফ HI যদি ধরো তাহলে সেখানে 2 আর এটা হচ্ছে 1.3 ইন্টু পি। তো সুতরাং পি ইজ ইকুয়াল টু উৎপাদ, তাহলে উৎপাদ হচ্ছে 2 ইন্টু এখানে হচ্ছে কত 0.35, এখানে আমি ক্যালকুলেশন করলাম 0.35, এটার উপর তাহলে ইন্টু 0.35 আর এখানে 2, কেন, কারণ ওই যে পি অফ হাইড্রোজেন, আমি একটু লিখি না হলে মনে হয় তোমরা বুঝবে না, আমি একটু মনে হয় আর একটু আলাদা করে লিখি তাহলে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। তাহলে পি অফ H2 পি অফ I2 H স্কোয়ার, তাহলে এটা উৎপাদে পরিণত হয়েছে, আর এখানে পি অফ HI রাইট। সো এবার মানটা বসিয়ে দাও, তাহলে এখানে তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমার মানটা সহজে চলে আসবে যে 2 ইন্টু 0.35 ইন্টু, তাহলে এটা পি হবে রাইট, 0.35 পি,
তাহলে ইন্টু 2 ইন্টু 0.35p, আর এখানে 2 ইন্টু 1.3, এটার উপর হোল স্কোয়ার আসবে। এটার হোল স্কোয়ার কেন আসবে? কারণ এটা হচ্ছে বর্গ, রাইট? সো এটার উপর হোল স্কোয়ার, এখানে পি দাও, এটার উপর হোল স্কোয়ার আসবে। সো ক্যালকুলেশন যদি করো তাহলে সেক্ষেত্রে মানটা কত আসতেছে দেখো, যে 2 দুগুণে 4, আর এখানে হচ্ছে 0.35 হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার, তুমি এখানে দাও, উইটস ওকে। তাহলে এখানে 2 দুগুণে 4, তাহলে 1.3, এখানে ইন্টু হল, এটার উপর হোল স্কোয়ার হবে, এখানে পি স্কোয়ার কাটাকাটি চলে যাবে, 4 কাটাকাটি চলে যাবে। আলটিমেটলি আমার এখানে মান আসবে 1.3 হোল স্কোয়ার আর 0.35 হোল স্কোয়ার আসবে, এরকম একটা মান আসবে। ক্যালকুলেশন করে দেখো। তো ক্যালকুলেশন করলে যদি করো তাহলে এটার মানটা কত আসতেছে, 0.35 হোল স্কোয়ার ভাগ 0.35 হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ারটা দিলাম, ভাগ 1.3 হোল স্কোয়ার, এই যে দিলাম এখানে। সো আমার মান আসতেছে কত, 0.7248, এইরকম একটা মান আসতেছে। সো এবার যদি আমি এটার আমি যদি এবার যদি নির্ণয় করি, যে ক্যাসি নির্ণয় করি, তাহলে শর্টকাটে বের করতে পারবো যে ক্যাপি ইজ ইকুয়াল টু ক্যাসি আর টি টু দি পাওয়ার ডেল এন। তো তাহলে ডেল এর মান 0, তো ডেল এর মান 0 হলে ক্যাপি ইজ ইকুয়াল টু ক্যাসি আর টি টু দি পাওয়ার ডেল এন। ডেল এর মান 0 কেন? বিক্রিয়কের মোট সংখ্যা এবং উৎপাদের মোট সংখ্যা সমান, এখানে 0 ডেল এর মান। সো এবার আসো, তো সুতরাং ক্যাপি ইজ ইকুয়াল টু ক্যাসি। সো এই ক্যাপির মান যেটা, ক্যাসির মানও সেটা হবে। এবার তুমি চাইলে এবার আয়তন ধরেও করতে পারো। তো আয়তন ধরে করলে তখন ধরে নিতে হবে তোমার, তথা তুমি ক্যাপি নির্ণয় করে করছো, তো তুমি এবার চাইলে তুমি ক্যাসি হিসেবেও করতে পারো। তো ক্যাসি হিসেবে যদি করতে হয় তাহলে কীভাবে করবা সেটাও একটু মনে হয় দেখিয়ে দিই তোমাদেরকে, কারণ আমার কাছে মনে হচ্ছে সবগুলো একটু বেসিকগুলো ক্লিয়ার থাকলে তোমাদের সব কিছু সহজ হবে জিনিসগুলো, রাইট? সো এটা একটু দেখিয়ে দিতে চাই। আচ্ছা আসো, এবার আসো আমি তোমাকে দেখা দিচ্ছি যে আমি ক্যাসি নির্ণয় করব। তো ক্যাসি নির্ণয় করলে আমাকে কী ধরতে হবে, মনে করি মোট আয়তন, এই যে মনে করি মোট আয়তন, এই যে মোট আয়তন কত, আয়তন ভি লিটার, এভাবে ধরে নিতে হবে। তো সুতরাং সাম্যাবস্থায় S2 এর, এই যে S2 এর ঘনমাত্রা মোল বাই আয়তন, তাহলে সাম্যাবস্থায় S2 কত ছিল? সাম্যাবস্থা আমরা সবাই জানি S2 ছিল যে 0.35 এত মোল ছিল, তার মোট আয়তন ভি মোল পার লিটার, যে মোল পার লিটার ধরলাম। এবার সাম্য অবস্থায় এবার I2 এর ঘনমাত্রা বের করো, তাহলে ভি 0.35 মোল পার লিটার, ইটস ওকে। তাহলে সাম্য অবস্থায় এবার হচ্ছে HI এর ঘনমাত্রা কত বের করো, তাহলে এখানে হচ্ছে 1.3, আর এখানে হচ্ছে ভি, তাহলে এখানে মোল পার লিটার। তো ক্যালকুলেশন যদি করো তাহলে সেক্ষেত্রে ক্যাসি ইজ ইকুয়াল টু কত আসতেছে, সুতরাং ক্যাসি ইজ ইকুয়াল টু উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা। তাহলে উৎপাদ কত, উৎপাদ হচ্ছে ভি 0.35 ইন্টু ভি 0.35, এখানে ভি, যেটা দুইটাই উৎপাদ হচ্ছে এটা, যে হাইড্রোজেন আর আয়োডিন, তো লিখলাম। এবার এটা লিখলাম ভি 1.3, এটা হোল স্কোয়ার আমি দিলাম। তো কেন হোল স্কোয়ার? কারণ এখানে হাইড্রোজেন HI কয়টা আছে, দুইটা আছে, এই যে S2 প্লাস I2, এই যে S2 প্লাস I2, আচ্ছা HI 2 মোল, এখান থেকে এই যে I2 প্লাস H2। তো তাহলে সেখানে উৎপাদ হচ্ছে এটা আর বিক্রিয়ক হচ্ছে এটা। তাহলে এখানে আমি নিশ্চয়ই তোমরা সবাই জানো এটা আমি আবার আলাদা করে লিখলাম তোমাদের বোঝার জন্য। তো তাহলে এবার আসো আমরা খুব সোজাভাবে, একদম সহজভাবে, তো ক্যালকুলেশন করলে কাটাকাটি করলে বিয়ে কাটাকাটি চলে যাচ্ছে। তো আলটিমেটলি আমার 0.35 এটার উপর হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে 1.3 হোল স্কোয়ার, ওই সেম মানই আমার আসবে, সেম মান, একদম সেম মান। এখানে যেটা মানটা আসছে, এই যে মানটা এখানে আসছে 0.6, এই যে সেম মানে 0.7248, এই যে 0.7248, এই মানটাই আমার আসবে। সুতরাং ক্যাপি করো ক্যাসি করো, বোথ আর অল আর রাইট, সো অল আর সেম থিংস। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখলে আমার কাছে মনে হচ্ছে তোমাদের কাছে বিষয়গুলো অনেক সহজ মনে হবে, একদম সোজা সহজ মনে হবে, ঠিক আছে? সো এই বিষয়গুলো যদি একটু ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের জন্য অনেক কিছু সহজ হয়ে যায়। আজকে মোটামুটি এই 3টা টাইপসের করলাম, নেক্সট থেকে আরও টাইপ শুরু করব, তারপরে আমরা সৃজনশীল সলভ করাবো আর টাইপগুলো তোমাদেরকে, তাহলে তোমাদের বুঝতে অনেক সহজ হয়ে যাবে। তো আজকে তাহলে আর না বাড়িয়ে তোমাদের এতটুকুতে শেষ করছি। তো আশা করি তোমরা পুরো জিনিসগুলো ভালো করে বুঝতে পেরেছো। তারপরে কোনো ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।